নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। যারা এই অনুষ্ঠানের নিয়মিত ভিউয়ার, রেগুলার ভিউয়ার, যারা এই অনুষ্ঠানকে নিয়মিত ফলো করেন বা যারা আবির শাস্ত্রীকে অর্থাৎ আমাকে নিয়মিত ফলো করেন, তারা আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমি নিত্য আলোচনা করে থাকি অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্র নিয়ে। আমাদের জ্যোতিষশাস্ত্রে যে 9টি গ্রহ, 27টি নক্ষত্র বা 12টি ভাব বা 12টি রাশির যে প্লেসমেন্ট, তার যে ইম্প্যাক্ট একটা হিউম্যান লাইফ বা সাধারণ মানুষের ওপরে, বাস্তুর যে বিভিন্ন জোনসগুলি রয়েছে, 16টি দিক বা 16টি দিশা রয়েছে, বা 45টা দেবতা এবং অসুরের যে অবস্থান, এবং সর্বোপরি আপনারা যারা আমার দীর্ঘদিনের ভিউয়ার্স তারা আপনারা জানেন যে বিষয়ের ওপর, যে সাবজেক্টের ওপর আমার ডেপথ, আমার দক্ষতা বা আমার দীর্ঘ রিসার্চ, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড, অর্থাৎ আপনার জন্মকুষ্টি, আপনার জন্মছক, তার সাথে আপনার বাস্তুর প্ল্যানেটারি পজিশনকে মার্জ করা, কানেক্ট করা। দিস প্রসেস ইজ কল্ড অ্যাস্ট্রো বাস্তু মেথড। এই অ্যাস্ট্রো বাস্তু মেথডকে কীভাবে জীবনে কাজে লাগানো যায়, দেখুন, আমি প্রথম দিন থেকে আজকে 9 করে 8-9 বছর হয়ে গেল টিভি মিডিয়াতে আপনাদের সামনে উপস্থিত হওয়া বা আপনাদের সামনে অনুষ্ঠান করা বা চেম্বার প্র্যাকটিস করতে করতে আজকে দীর্ঘ বছরের পর বছর ধরে আমি যেটা মনে করি যে সহজ ভাষায়, সহজ সরল উপায়ে মানুষকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিছু দিয়ে যাওয়া, মানুষকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিছু জানিয়ে যাওয়া। হ্যাঁ, আমি দীর্ঘকাল বা প্রায় হতে যাচ্ছে 1 মাস হয়ে গেল আমি লাইভ অনুষ্ঠান আপনাদের সামনে আসতে পারিনি। আপনারা রিপিট টেলিকাস্ট অনুষ্ঠান দেখে গেছেন আমার, তার ফলস্বরূপ আমার বুকিং নাম্বারসে আপনাদের ফোনের ঝড়, ফোনের বন্যা বয়ে গেছেন যে দাদা সুস্থ আছেন তো, উনি লাইভে পাচ্ছি না কেন, আমরা লাইভ দেখতে পাচ্ছি না কেন, উনি সুস্থ আছেন তো, স্বাভাবিক আছেন তো। সবই আছি, ভালোও আছি, সুস্থও আছি, স্বাভাবিকও আছি। কাজের ব্যস্ততা এবং চেম্বারের ব্যস্ততা এবং আপনাদের যে প্রতিকার প্রতিবিধানের যে কাজ বা যে প্রতিকার প্রতিবিধানের যে নিয়ম, সেগুলোর ব্যস্ততার জন্য লাইভ অনুষ্ঠানটা একটু কম হয়ে গেছে। বাট আজকে অনুষ্ঠানে বেশ কিছু বিষয় হাইলাইট করার জন্য বা বেশ কিছু বিষয়, আলোচনা তো ডেফিনেটলি রয়েছে, বাট বেশ কিছু বিষয় আপনাদেরকে অবগত করার জন্য অনুষ্ঠানের মধ্যে হাজির হওয়া, অবশ্যই আসবো সে বিষয়ে। কিন্তু আজকে যেটা আমাদের মেন আলোচনার বিষয় বা মূল যে বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো, দেখুন, আমরা একটা মানুষ বা আমাদের প্রত্যেকটা মানুষের যেমন মেন্টাল স্থিতি বা মানসিক বিভিন্ন রকমের স্টেজ আছে বা অবস্থা, মানসিক অবস্থা রয়েছে। কখনো আমরা আনন্দে থাকি, কখনো আমরা দুঃখ পাই, কখনো আমরা লজ্জাবোধ করি, কখনো আমরা ক্ষুধার্ত বোধ করি, বা কখনো আমরা তৃষ্ণার্ত অর্থাৎ তেষ্টা পাই আমাদের, বা কখনো কখনো আমরা রেগে যাই। ঠিক এই যে আমাদের মধ্যে যে এই ধরনের যে বিভিন্ন অবস্থা, আমাদের মনের বলুন বা আমাদের যে মানুষের যে বিভিন্ন রকম অবস্থা, ঠিক গ্রহদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অবস্থান তৈরি হয়। তার প্লেসমেন্ট, জন্মকুষ্ঠিতে তার অবস্থান বা অন্যান্য অশুভ, পজিটিভ বা ম্যালেফিক গ্রহের দৃষ্টি বিনিময়ের ক্ষেত্রে। তো কি সেই 6টি অবস্থা, আমি একটু রিকোয়েস্ট করবো টিভি স্ক্রিন আপনাদেরকে অ্যানিমেশনে দেখানোর জন্য। একটি গ্রহের 6টি অবস্থা হতে পারে। প্রথম, লজ্জিত অবস্থা বা মানে কি বলবো, অ্যাশেমড, এম্বারেসড ফিল করা, লজ্জিত অবস্থা। একটি গ্রহ লজ্জিত, আমরাও যেমন লজ্জিত ফিল করি, লজ্জিত অবস্থা। দ্বিতীয়, গর্বিত অবস্থা, প্রাউড ফিল করা, গর্ববোধ করা, গর্বিত অবস্থা। তৃতীয়, ক্ষুধিত অবস্থা, অর্থাৎ খিদে পেয়েছে বা মানে হাঙ্গুরি যাকে বলা হয়, ক্ষুধিত অবস্থা। চতুর্থ, তৃষিত অবস্থা বা তৃষ্ণার্ত অবস্থা, থার্স্টি যাকে বলা হয়। পঞ্চম, মুদিত অবস্থা, মুদিত মানে রিল্যাক্সড বা মুদিত মানে ডিলাইটেড। দেখবেন আমরা অনেক সময় যখন আমরা রেস্ট করি বা যখন আমরা আরাম করি, আমরা রিল্যাক্সে থাকি, মুদিত অবস্থান। গ্রহদের মধ্যেও কিন্তু এই অবস্থান তৈরি। এবং লাস্ট, ক্ষোভিত অবস্থান, অর্থাৎ অ্যাংরি, ক্ষোভিত, রেগে যাওয়া, ক্ষোভিত অবস্থা। এই 6টি অবস্থা কিন্তু গ্রহদের মধ্যে পাওয়া যায় জন্মছকে তার প্লেসমেন্ট অবস্থায়। তাহলে কি কি বললাম? লজ্জিত অবস্থা, গর্বিত অবস্থা, ক্ষুধিত অবস্থা, তৃষিত অবস্থা, মুদিত এবং ক্ষোভিত অবস্থা। এই 6টি অবস্থার মধ্যে কোনো গ্রহ যখন এই দুটি অবস্থান, প্রথম হচ্ছে গর্বিত এবং দ্বিতীয় হচ্ছে মুদিত, এই দুটি অবস্থান হচ্ছে গ্রহদের পজিটিভ অবস্থান। কোনো গ্রহ যদি গর্বিত অবস্থায় থাকে, সেই গ্রহ আপনাকে জীবনে চরমতম উন্নতি দেবে। দেখা যাচ্ছে যদি আপনার জন্মছকে 10ম ঘরের মালিক গর্বিত অবস্থায় রয়েছে, কি আপনার জন্মছকে 5ম ঘরের মালিক গর্বিত বা পঞ্চমপতি গর্বিত অবস্থায় রয়েছে, সেই গ্রহ আপনাকে ভালো কর্ম দেবে, উচ্চশিক্ষা দেবে। মুদিত অবস্থায় রয়েছে, সে তার পজিটিভ রেজাল্ট দেবে। এবার কখন হয় এই ধরনের অবস্থা আপনারা দেখতে পাবেন। প্রথমেই যদি আমি আসি লজ্জিত অবস্থা, এই লজ্জিত অবস্থা কোনো গ্রহের কখন হয়?
কোনো গ্রহ যদি জন্মছকের পঞ্চম ভাবে বসে থাকে এবং রবি মঙ্গল শনি রাহু বা কেতুর মতন যে কোনো পাপগ্রহের সাথে যুক্ত হয়ে থাকে বা কনজাংশনে চলে আসে, অর্থাৎ কোনো একটি গ্রহ যদি জন্মছকের 5th হাউসে রয়েছে এবং রবি মঙ্গল শনি রাহু বা কেতু দ্বারা কনজাংক্ট বা তার সাথে যুক্ত হয়ে রয়েছে, তখন সেই গ্রহ কিন্তু লজ্জিত অবস্থায় চলে যায়। দেখা যাচ্ছে আপনার জন্মকুষ্ঠিতে যদি দশম ঘরের মালিক, দশমপতিকে আমরা জানি কর্মপতি হিসাবে, এই দশমপতি যদি লজ্জিত অবস্থায় থাকে তাহলে কিন্তু কর্মের জায়গা নিয়ে আপনার ডিস্টারবেন্স তৈরি হবে, কর্মের স্যাটিসফ্যাকশন নিয়ে আপনার ডিস্টারবেন্স তৈরি হবে, যোগ্যতা অনুযায়ী কর্ম হতে চাইবে না, কর্মের জায়গায় নানাবিধ সমস্যা কিন্তু দেখা যাবে। দ্বিতীয়, গর্বিত, প্রাউড বা গর্ববোধ করার অবস্থা। গর্বিত অবস্থা কখন হয়? কোনো গ্রহ যখন তার তুঙ্গি রাশিতে, অর্থাৎ যাকে আমরা উচ্চ বলে থাকি, তুঙ্গি রাশিতে বসে থাকে বা যদি নিজের মূল ত্রিকোণে অবস্থান করে, তখন গ্রহটি গর্বিত অবস্থায় থাকে। এই গর্বিত অবস্থায় গ্রহ, আমি একটু আগে আপনাদের বললাম, ফুল পজিটিভ রেজাল্ট কিন্তু দিতে পারে। থার্ড, ক্ষুধিত অবস্থা, অর্থাৎ খিদে পেয়েছে। বোঝার চেষ্টা করুন, আমাদের যখন খিদে পায় তখন আমরা আমাদের কর্ম ক্রিয়া কোনোভাবেই সঠিক মাত্রায় করে উঠতে পারি না। ঠিক তেমনই কোনো গ্রহ যদি আপনার ছকে ক্ষুধিত অবস্থায় বসে থাকে, কিভাবে হয়? কোনো গ্রহ যদি শত্রু রাশিতে বা শত্রু ঘরে যদি বসে থাকে এবং শত্রু গ্রহের সাথে যুক্ত বা শত্রু গ্রহের দ্বারা যদি দৃষ্ট হয় কিংবা শনির সাথে যদি যুক্ত হয়ে যায়, তখন ক্ষুধিত অবস্থা তৈরি হয়। এবার এই ক্ষুধিত অবস্থা, অর্থাৎ আপনার যদি পেটে খিদে থাকে আপনি কোনো কর্মই সঠিকভাবে করতে পারবেন না। তাহলে আপনার যদি ছকের মধ্যে দেখা যাচ্ছে পঞ্চমপতি বা দশমপতি ক্ষুধিত অবস্থায় চলে গেছে, আপনার কিন্তু কর্ম বা উচ্চশিক্ষার দিক থেকে সমস্যা চলে আসবে, কর্মের জায়গায় কিন্তু ডিস্টার্বেন্স। দশমপতি যদি ক্ষুধিত অবস্থায় চলে যায়, আবারও কথাটা কি বললাম, ক্ষুধিত শনির সাথে যুক্ত হয়ে থাকলে। দেখুন, শনি মানে আমরা প্রত্যেকেই, আমি আগেও আপনাদের বলেছি, শনি মানে হচ্ছে জাজ, শনি মানে হচ্ছে স্কুলের হেডমাস্টার, তার হাতে ছড়ি। তাহলে আপনি যখন মানে ফুল প্রুফ যখন ক্ষুধিত কোনো গ্রহ যখন শনির সাথে চলে যায়, সে তো তার নিত্য নৈমিত্তিক কর্ম বা তার এফেক্টটা দিতে পারছে না, সে তো একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসছে। শনি মানে ডিসিপ্লিন, শনি চায় সব কিছুকে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, ক্ষুধিত অবস্থা। এরপর যদি আসি তৃষিত বা তৃষ্ণার্থ, তেষ্টা পেয়েছে, কিভাবে তৈরি হয়? কোনো গ্রহ যদি জন্ম ছকে জল রাশির ঘর, জল রাশির ঘর কী কী আছে? কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই তিনটে রাশিকে আমরা জল রাশি বলি। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই চারটে শ্রেণীর রাশি আমি আগেও আপনাদের দেখিয়েছি কোন কোন রাশি কিভাবে পড়ে। যদি জল রাশিতে অবস্থান করে এবং শুভ গ্রহের দৃষ্টি ছাড়াই যদি শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট হয়, এনিমি প্ল্যানেট দ্বারা যদি অ্যাসপেক্টেড হয়, দৃষ্ট হয়, তৃষিত অবস্থা, নেগেটিভ রেজাল্ট। মুদিত অবস্থা, যেটা আমি একটু আগে বললাম, রিল্যাক্সড, ডিলাইটেড অবস্থান, মুদিত অবস্থান। কিভাবে তৈরি হয়? কোনো গ্রহ যখন তার মিত্র রাশিতে থাকে এবং মিত্র রাশির সাথে যদি যুক্ত হয় বা বৃহস্পতির সাথে যদি যুক্ত হয়, তখন রিল্যাক্সড নেচারে সেই গ্রহের অবস্থান থাকে, দ্যাট ইজ মুদিত অবস্থান, পজিটিভ রেজাল্ট। এবং ক্ষোভিত, ক্ষোভ, তার ভেতরে রাগ রয়েছে, ক্ষোভিত অবস্থান, তো সে কোনোভাবেই, নামটা শুনি আপনারা বুঝতে পারছেন, সে কোনোভাবেই পজিটিভ রেজাল্ট দিতে পারে না। ক্ষোভিত অবস্থা কিভাবে হয়? আমরা জানি রবিকে আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ বললেও রবি কিন্তু আদতে নক্ষত্র, সূর্য কিন্তু আদতে নক্ষত্র। আমরা জ্যোতিষশাস্ত্রে তাকে গ্রহ হিসাবে বিবেচনা করি। রবি, রাহুকেতুর অবস্থান আমি আপনাদের দেখিয়েছি, সাইন্টিফিক বিচার আমি আপনাদের দেখিয়েছি। রবি কিন্তু নক্ষত্র, রবি কিন্তু জ্বলছে। আমরা জানি গ্রহদের নিজস্ব আলো নেই, নক্ষত্র নিজস্ব আলো রয়েছে। তো কোনো গ্রহ যখন রবির খুব কাছে চলে যায়, তখন সেটাকে আমরা বলি কম্বাস্ট নেচার বা দগ্ধ বা জ্বলে যাওয়া। কোনো গ্রহ যখন রবির খুব কাছাকাছি চলে যায়, রবির সাথে যুক্ত হয়ে রয়েছে বা অন্য পাপগ্রহের সাথে যখন যুক্ত হয়ে যায়, তখন সেই গ্রহটা ক্ষোভিত অবস্থায় চলে যায়। আবারও সেই একই রুলস এখানে অ্যাপ্লাই হবে। আপনার জন্মছকে সপ্তম ঘরের মালিক বা দশম ঘরের মালিক বা আপনার উচ্চশিক্ষার ঘরের মালিক যদি ক্ষোভিত অবস্থায় যায়, সপ্তম ঘরের মালিক, সপ্তম থেকে কিসের বিচার হয়? বিবাহের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে, সঠিক বিয়ে হতে না চাওয়া, বিবাহিত জীবনে ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলে আসা, বিয়ে হবার ক্ষেত্রে লেট ডিলে হতে থাকা, এই হচ্ছে। আবার কর্মপতি, দশমপতি যদি ক্ষোভিত অবস্থায় চলে যায়, কর্মের জায়গায় সমস্যা। আসবো ডিটেলস আলোচনা, ভেরি ইন্টারেস্টিং আলোচনা, অনেক কিছু জানানোর রয়েছে, অনেক কিছু বলার রয়েছে, বাট আপনারা তো জানেন আবিশাস্ত্রের অনুষ্ঠান মানেই ফোনের জ্বর। দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার স্যার, আমি উলুবেড়িয়া থেকে বলছি। উলুবেড়িয়া? হ্যাঁ, উলুবেড়িয়া থেকে বলছি। বেশ, বলুন, জানবেন কার সম্পর্কে? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। ছেলের সম্পর্কে জানবেন, বলুন। ডেট অফ বার্থ বলুন ছেলের। 24/2/2010। 24/2/2010। সময়? বিকেল 4:52। বিকেল 4:52। 4:52 জন্ম, বিকেল। জন্ম কোথায়? উলুবেড়িয়াতেই? না, উলুবেড়িয়া নয়, হুগলি, তার মামার বাড়িতে জন্ম। হুগলিতে জন্ম, মামার বাড়িতে জন্ম। মামা বাড়িতে থাকাকালীন হয়েছে, তাই তো? বেশ, কতদিন ধরে দেখছেন আমার অনুষ্ঠান বা নাকি আজকে প্রথম?
না দেখুন, প্রথমত আমি জ্যোতিষশাস্ত্রে খুব একটা বিশ্বাসী নই। বেশ, ভেরি গুড। তারপর আহ, আমার ছেলের অধঃপতনের কারণেই আর বলতে কি হবে না, ছেলের ইদানিং- সম্পর্কে বলতে হবে না, ছেলের সম্পর্কে যা বলার আমি বলবো। আপনি আমায় মূল সূত্র দিয়েছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, যা বলার আমি বলবো। একটা কথা বারবার করে বলি, জ্যোতিষীর কাছে যখন জানতে চাইছেন, টিভির অনুষ্ঠানে ফোন করে হোক বা চেম্বারে গিয়ে পয়সা খরচা করে হোক, আপনারা কেন সমস্যা বলবেন? সমস্যা তো তাকে বলতে দিন না, জ্যোতিষবাবুকে বলতে দিন তো, তাহলে পয়সা দেওয়ার মানে কি? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। কথাটা কি বললাম শুনলেন? হ্যাঁ নিশ্চয় বেশ, নিশ্চয় তো শুনেছি। কতদিন দেখছেন নাকি রিসেন্ট দেখছেন? মানেন না Recent বললেন, মানে- জ্যোতিষশাস্ত্র অতটা বিশ্বাস করেন না বা অতটা গুরুত্ব দেননি? না, ভেরি রিসেন্ট দেখছিলাম। রিসেন্ট দেখছেন আমার অনুষ্ঠান। বেশ, আসছি, আগে প্রেডিকশন আসি, তারপর আসছি আলোচনায়। বুধবার হচ্ছে জন্মবার, সিংহ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্রে জন্ম। আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র, গণ হচ্ছে নরগণ, জানা ছিল? না, এগুলো কিছু জানা ছিল না। জন্মকালীন দশা পেয়েছে রাহু, লগ্ন হয়েছে সিংহ রাশিতে 2°21'52" মঘা নক্ষত্রে। আপনার ছেলের যেটা অবস্থান, শুধুমাত্র একটা কথা বলুন, এখন কোন ক্লাসে পড়ছে ও, 9 না 10? ক্লাস 10-এ পড়ছে। 10-এ পড়ছে, মানে 27 সালে মাধ্যমিক দেবে। হুম। পড়াশুনোর গতি নেই, ছেলেটার মাথা ভালো, ব্রেন আছে, বুদ্ধি আছে, ক্যাপচার করার ক্ষমতা আছে, বাট বর্তমান সময়ে রিসেন্ট টাইমে পড়াশুনোর কিন্তু কোনো রকম কোনো গতি আপনি দেখতে পাচ্ছেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ইদানিংকালে দেখবেন লগ্নের মধ্যে কোনো গ্রহ নেই। আমি একটু গ্রহগত অবস্থানটা বলি। দ্বিতীয় শনি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, পঞ্চমে রাহু, ষষ্ঠে বুধ, সপ্তমে রবি, শুক্র, বৃহস্পতি, একাদশ স্থানে চন্দ্র কেতুর সাথে যুক্ত হয়ে রয়েছে। উল্টো দিকের ঘরে রাহুর দৃষ্টি পড়ছে, দ্বাদশে মঙ্গল, এই মঙ্গল নিচস্থ মঙ্গল, মাঙ্গলিক দোষ তৈরি করেছে। প্রথম কথা হচ্ছে, সায়েন্স নিয়ে পড়াশুনো করার ছক, ছেলেটার মেরিট আছে, বুদ্ধি আছে, কোয়ালিটি আছে, কিন্তু বর্তমান সময় পড়াশুনো হচ্ছে না, অধঃপতনের দিকে যাচ্ছে, বন্ধু সঙ্গ বাড়ছে, নিজে যেটা ঠিক মনে করবো সেটাই ঠিক, বাদবাকি সবাই ভুল। এই চলনায় চলে কি করবে, নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। বোঝাতে পারলাম? আপনি যেটা বলছেন ঠিকই বলেছেন। আবিশাস্ত্রী ঠিক কথাই বলে, আবিশাস্ত্রী ঠিক বাদী তো ভুল কথা বলে না। এবং ছেলের এই অবস্থা আপনি ভালো করে মিলিয়ে দেখে নিন, ক্লাস 8-এর পর থেকে ওর এই অবস্থা শুরু হয়েছে, মোটামুটি 8-এর পর থেকে এই অবস্থা শুরু হয়েছে। ছেলেটা কিন্তু ভালো ছেলে, কোয়ালিটিফুল ছেলে, সায়েন্স নিয়ে পড়াশোনা করার ছক, তারপর ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করার যোগ। বাট বর্তমান পড়াশুনোর যা গতি, মানে ইঞ্জিনিয়ারিং তো বহুদূর, পড়াশুনো মানে মাধ্যমিক পাস করাটা আপনার কপালে ভাঁজ ফেলে দিয়েছে। সেটাই দুশ্চিন্তার কারণ। আপনি দেখুন, মিলিয়ে দেখুন, আমার কথা বিশ্বাস করতে হবে না, মানতে হবে না, মিলিয়ে দেখুন। ক্লাস 6, 7, 8-এর রেজাল্ট দেখুন, আর ইদানিং 9, 10-এর রেজাল্ট দেখুন। না, 8 পর্যন্ত মোটামুটি মানে স্ট্যান্ড করতো এই ছেলে, হ্যাঁ, কিন্তু 8-এর পর থেকে যেন মানে তার ডানা গজিয়েছে। হ্যাঁ, বন্ধু সঙ্গ বেড়েছে, বন্ধু সঙ্গ থেকে ক্ষতি। পঞ্চমে রাহু বসে রয়েছে, পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষার ঘর। 5th হাউসে যখন রাহু বসে থাকে তখন সে ট্রেন চলতে চলতে লাইনচ্যুত হয়ে যাওয়া, বোঝেন? হ্যাঁ হ্যাঁ। এই ছেলেটার জীবনের কেরিয়ার বা ওর উচ্চশিক্ষাটা না সঠিক লাইনে চলতে চলতে লাইনচ্যুত হয়ে যাবে। দ্যাট মিনস সায়েন্সের ছক, ইঞ্জিনিয়ারিংয়ের ছক, বর্তমান পড়াশোনার যা গতি, ভালো করে বুঝুন, জ্যোতিষ লাগে না, প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝুন। ওই রাহু খারাপ, কেতু খারাপ, এই ভালো এই মন্দ, এই গল্প অনেক শুনে নিয়েছেন, অনেক জ্যোতিষী শুনিয়ে দিয়ে চলে গেছে। বাস্তব, এটা আবিশাস্ত্রীর অনুষ্ঠান, বাস্তব ভিত্তিক অনুষ্ঠান, বাস্তবটা বুঝুন। সামনে বছর মাধ্যমিক, মাধ্যমিক এর পড়াশোনার যা গতি, মাধ্যমিকের রেজাল্ট ভালো করবে না, লিখে রেখে দিন। ফার্স্ট পাস করবে কিনা আমার পাস করে সন্দেহ যাবে, দেখা পাস দিয়েছে। করে যাবে, শুনুন, পাস করে যাবে, রেজাল্ট ভালো করবে না। এবার গল্পটা হচ্ছে, রেজাল্ট যখন ভালো করলো না, তখন আপনি বাধ্য হবেন আর্টস বা কমার্সের দিকে ওকে পাঠাতে, যেহেতু নাম্বারটা ভালো থাকবে না, লিখে রেখে দিন আপনি, বুঝতে পারছি? এবার বক্তব্যটা হচ্ছে, আর্টস নিয়ে বা কমার্স নিয়ে পড়ে করবে কি, কারণ এটা ছকটা সায়েন্সের ছক, তারপর টেকনিক্যালের ছক, বুঝুন কথাটা। এবার আপনি বলবেন সায়েন্সে দেবো, তাহলে সায়েন্সে ও যে স্কুলে পড়ছে নিশ্চয়ই ভালো স্কুলে পড়ে, ভালো স্টুডেন্ট, ভালো স্কুলে পড়ে, ভালো স্কুলে পড়ছে। এবার ও যে স্কুলে পড়ছে সেই স্কুলে সায়েন্স পাবে না, ওর যা নাম্বার থাকবে। ভালো স্কুল খারাপ নাম্বারে সায়েন্স দেবে না, বোঝার চেষ্টা করুন। হ্যালো, বুঝতে পারছেন কোন জায়গাটার কথা আমি বলতে চাইছি? এবার যখন এই কম নাম্বারে সায়েন্সে আপনি অন্য স্কুলে ভর্তি করাবেন, সেখানকার পড়াশোনার পরিবেশ আর একটা ভালো স্কুলের সেখানকার ছাত্র বা তাদের পড়াশোনার পরিবেশ আকাশ পাতাল পার্থক্য হবে না, মন মতো হবে আর না। সায়েন্স টানার মতো তো জায়গা নেই। দেখুন, বলতে নেই তাও বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো বাংলা মিডিয়াম, তো বাংলা মিডিয়াম, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা মিডিয়ামে মাধ্যমিকের 7টা সাবজেক্ট, বাংলা, ইংরাজি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল, 7টা।
এই 7টা সাবজেক্টের বইকে যদি মেলান তো যতটা মোটা হবে না, 11-এর সায়েন্সের একটা বই ততটা মোটা। বুঝতে পারছি? খেয়াল করে দেখবেন 11-এর সায়েন্সের একটা বই ততটা মোটা, ফিজিক্স হোক, ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক বা বায়োলজি হোক, বাংলা ইংরেজি সাইডে রাখলাম। তাহলে এর যা গতি, তো সায়েন্সটা টানবে কি করে? তাহলে একে নিয়ে যাবেন কোন লাইন এবার? আপনি যেটা বলছেন কমার্স, আমি যে কথাগুলো বলছি না, শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু রিয়ালিটি, বাস্তব কথা, বোঝার চেষ্টা করুন। এবং বন্ধু সঙ্গ বাড়ছে, টিউশন পড়তে যাবে, টিউশন ছুটি হবে সন্ধ্যে 8টায়, বাড়ি ঢুকছে রাত্রি 9টা, 9:30, 10টা। কোথায় গেছিলি? এক কথা দুবার বললে হয়ে গেল, ঝগড়া আমাকে বোঝাতে শোনা। আর ডায়লগ বাজি বড় বড়, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই করে নেবো সেই করে নেবো, ডায়লগ বিশাল মুখে ছেলের আপনার। বাড়ি থেকে বেরোচ্ছে টিউশনের নাম করে, কিন্তু টিউশন সেন্টারেও পৌঁছায় না। পৌঁছানো সে তো পাচ্ছি, রাহুর প্লেসমেন্ট, বাড়িতে ঢুকছে তো মোবাইল ছাড়া কিছু চেনে না। আর বসে থাকবে না, দেখবেন সব সময় শুয়ে পড়ছে, সে বিছানা হোক কি সোফা হোক কি চেয়ারে হোক, মানে এলিয়ে দিয়ে শুয়ে পড়ছে। এই তো অবস্থা, অলসতা, লেথার্জি ভাব। ঠিক করুন এগুলো, দেখাননি কেন এতদিন কাউকে? আসলে মানে পড়াশোনায় খুব ভালো ছিল। আমি একটা কথা বলি, ভালো করে শুনুন, আমি একটা কথা বলি, এই আপনাকে লাইনে রেখে সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলছি, এই আপনার মতন বাবা মা যারা রয়েছে বা অন্যান্য ব্যবসা চাকরি হোয়াট এভার, সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলছি, দাদা আপনার এই ছেলে সম্পর্কে যে কথাগুলো বললাম আমি এখন, এই কথাগুলো যদি আমি আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে বলতাম না, আপনি আমায় কি বলতেন জানেন? ধুৎ, মিথ্যা কথা বলছে এসব, আমার ছেলে তো পড়াশোনায় ভালো, এর আবার এরকম হবে নাকি? জ্যোতিষী বোধহয় পয়সা রোজগারের জন্য বলছে। বলতেন কি বলতেন না? কারণ 2 বছর আগে তো এই অবস্থা ছিল না, আপনি মানতেন কেন আমার কথা? খুব স্বাভাবিক সেটাই, এক্স্যাক্টলি। কিন্তু পরিস্থিতিটা এসে, যার জন্য আমি বারবার করে বলি, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝুন, টাইম থাকতে থাকতে এই জায়গাগুলোকে ঠিক করুন। এখন ক্লাস 10, সামনে মাধ্যমিক, একটা বছরও হাতে টাইম নেই, পরের বছর এই সময় করে হয়তো ওর ক্লাস শুরু হয়ে যাবে। কি মানে অর্ধেক হয়ে যাবে ক্লাস, ইমিডিয়েট ঠিক করুন এই জায়গাটা, ইমিডিয়েট ঠিক করুন। উলুবেড়িয়ায় থাকেন, মেছেদা চেম্বারে, উলুবেড়িয়া থেকে, হাওড়া থেকে ঝুড়ি লোক, বাগনান, উলুবেড়িয়া, বীরশিবপুর আছে পরপর স্টেশন আপনাদের, আন্দুল পান্দুল, ঝুড়ি লোক মেছেদা চেম্বারে আসে, ইমিডিয়েট যোগাযোগ করুন, জায়গা ঘুরিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু 11-12 ছেলে সায়েন্স হবে না, আর্টস কমার্স নিয়ে পড়িয়ে লাভ নেই, কি করাবেন না করাবেন সেটা আমি, আমার উপর যদি ছাড়তে পারেন, আমার ওপর যদি এই ছেলেকে ছাড়তে পারেন, আমি একটা কথা আজকে লাইভ, আপনি জ্যোতিষ মানুন না মানুন, শুধু যদি আমার কথা শুনে চলতে পারেন আর আমার ওপর যদি এই ছেলেকে ছাড়তে পারেন, আমি একটা কথা আপনাকে লাইভ অনুষ্ঠানে চ্যালেঞ্জ করে বলতে পারি, ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে ছেলেকে চাকরিতে আমি ঢোকাবো, বেকার বসে থাকতে দেবো না একটা দিন। এটা অবিশ্বাসী চ্যালেঞ্জ হয়ে রইল, ঠিক আছে? লিখে রেখে দিন আজকের ডেট দিয়ে। বাট আমার প্ল্যানিংয়ে চলতে হবে, এই জায়গায় ঠিক করতে হবে। রাহুর ইম্প্যাক্টে ঢুকছে, হ্যাঁ, ঠিক করে নিয়ে যাবে, আপনার হাতেই ধরবো, সেটাই ঠিক করে দেবো। এবং বন্ধু বান্ধব, বন্ধু সঙ্গ, আর খুব অল্প বয়সে কিন্তু ওই কি বলবো, রিলেশন, প্রেম এইসবে জড়িয়ে যাবে। হ্যাঁ, ভালো থাকুন, যোগাযোগ করুন, ইমিডিয়েট যোগাযোগ করুন, ভালো থাকুন, নিশ্চিন্ত থাকুন। যাই হোক, এই হলো প্রেডিকশন, এই হলো বিচার। আছে কথাটা কি বললাম, যার থেকে 2-2.5 বছর আগেও যদি আমি এই কথাটা ওনাকে বলতাম, উনি কিন্তু বিশ্বাস করতেন না। উনি ভাবতেন আমার ছেলে তো ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে, ওর আবার এরকম হবে নাকি? দেখুন, মিলিয়ে দেখুন, 8-এর পর থেকে টাইম সব থেকে বড় একটা ফ্যাক্টর। আজকে একটা বাবা মায়ের অবস্থা কি তৈরি হয় জানেন? ভালো করে বলছি, একটা বুঝে নিন। একটা সেদিনকে আমার কাছে চেম্বারে এসছে, বাবা মা এসছে মেয়ের জন্য, মেয়ে নাছোড় বান্দা, যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করব, বাবা মায়ের পছন্দ নয়, এটা আগেকার ঘটনা। বাবা মায়ের পছন্দ নয়, যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করব, অগত্যা বাবা মা মেনে নিতে বাধ্য হয়েছে ছেলেটিকে। ছেলেটি নর্মাল একটি কাজকর্ম করে, খারাপ কিছু করে না, ভালো কাজই করে। বাবা মা মেনে নিয়েছে, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, সব কিছু ফাইনাল, মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক, মেয়েই বাড়িতে কিন্তু ঝগড়া করেছে ছেলের সাথে বিয়ে করব বলে, সব কিছু ঠিক করলো। বাবা মা শত কষ্টে বাবা মা রাজি হলো, ইচ্ছা না থাকা সত্ত্বেও মেয়ের মুখ চেয়ে এক প্রকার রাজি হলো। ওমা, বিয়ের 15 দিন আগে মেয়ে পালালো অন্য একটি ছেলের সাথে, যে ছেলেটি মেয়েটির থেকে 5 বছরের বয়সের ছোট। ক্যান ইউ ইম্যাজিন? চিন্তা করতে পারছেন সিচুয়েশন? বর্তমান সমাজ, দেশ কোন দিকে এগোচ্ছে, কি সিচুয়েশন আসতে চলেছে, এই জায়গাগুলোর জন্যই আগাম কথাতেই আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ওই কোনো কিছু ঘটিয়ে ফেলে, কোনো কিছু ঘটে যাওয়ার পর ছুটে দৌড়ে লাভ নেই। তেষ্টা পাওয়ার পর কুয়ো খুঁড়ে জল বের করে খেতে খেতে আপনার সময় শেষ। তেষ্টা পাবে তার আগেই জলটা সাথে রাখুন। আসবো ডিটেলস আলোচনায়, অনেক কিছু বলা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ আজকে থিওরিও জানানো রয়েছে। তার আগে
এই ধরনেরই, এই যে যিনি ফোন করেছিলেন ভদ্রলোক উলুবেড়িয়া থেকে, এই আপনাদেরই মতন কিছু মানুষ যারা কখনো না কখনো কারো কাছ থেকে রেফারেন্স নিয়ে, কেউ টিভি দেখে ঘরে বসে থাকেনি, চেম্বারে এসছে, কাজে লাগিয়েছে, আমার উপর দায়িত্ব ছেড়ে দিয়েছে, তারা আজ কি বলছে নিজের কানে শুনুন, তারপর আসবো আজকে ডিটেলস আলোচনা। নমস্কার, আমি অজিত কয়াল, রায়দিঘি পূর্বজটা থেকে এসেছি গড়িয়া চেম্বারে আদির শাস্ত্রী মহারাজের কাছে। সেখানে আমার ছেলের পড়াশোনা অবনতির জন্য এসেছি। আপনি কতদিন আগে থেকে আসছেন আমার কাছে? দীর্ঘ 1 বছর আগে থেকে। 1 বছর আগে প্রথম এসেছিলেন ছেলের জন্য? ছেলের পড়াশোনার জন্য। আচ্ছা, মাধ্যমিকের রেজাল্ট খারাপ করার জন্য। কত সালে মাধ্যমিক দিয়েছিল ছেলে? 2024 সালে মাধ্যমিক দিয়েছিল। আচ্ছা, 2024 এ খারাপ হয়। কত পেয়েছিল? ওখানে 35-6% 35-36%। খুবই পেয়েছি। আজকের এই পরিস্থিতিতে বা আজকের এই কম্পিটিশনের মার্কেটে খুবই খারাপ রেজাল্ট। আচ্ছা, তারপর আপনারা আমার কাছে আসলেন এখানে টিভি থেকে অনুষ্ঠান দেখে আমরা এখানে আসি, গড়িয়া চেম্বারে আসি। তো ছেলের জন্য যে আসলেন, ছেলের জন্য যে প্রতিকার করলেন, তারপর আজকে 1 বছর পর, 1 বছর আগের ছেলের কি অবস্থা আর আজকে কি অবস্থা? তারপর ও 11-এ ভর্তি হয় সায়েন্স নিয়ে। স্যারের কাছে আসলাম, প্রথম সেমিস্টারে অনেকটা ভালো করেছে। তারপরে দ্বিতীয় সেমিস্টার তখন 80% নম্বর তুলে মানে 11 এর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার 80% অ্যাবাভ নাম্বার সায়েন্স। যে ছেলে মাধ্যমিকে 35-36 নাম্বার নিয়ে কোনো রকমের টেনে টুনে মাধ্যমিক পাস হিসাব মতন এই মার্কেটে, মানে আজকের বাজারে আমরা বিভ্রান্ত হয়ে স্যারের কাছে এসেছিলাম টিভিতে অনুষ্ঠানটাই দেখতে। আজকে আপনারা কতটা খুশি বাবা মা হিসাবে? আমরা খুব খুশি। আরো আমরা পরে আসবো। আর এই মুহূর্তে যে লক্ষ লক্ষ দর্শক বন্ধু আপনাদের দেখছে, কি মনে হয় আবির শাস্ত্রীর প্রতিকার কি কথা বলে, কাজ হয়? খুব কথা বলে। আমরা এসেছি, আপনারাও আসুন। অবশ্যই এখানে এলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আশা করি আপনারা শুনলেন, সমস্যায় জর্জরিত মানুষ, সাধারণ মানুষ, অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই কিভাবে তাদের মুখে আজকে সফলতার হাসি নিয়ে এসছে। আপনার জীবনেও নিয়ে আসা সম্ভব, আপনাকেও সেই সফলতার চরমতম শিখরে পৌঁছে দেওয়ানো সম্ভব, আপনাকেও বা আপনার সন্তানের এই ধরনের যাদের অবস্থান সেই সন্তানকেও ঠিক রাস্তায় নিয়ে আসা সম্ভব। শুধু দরকার আপনার প্রচেষ্টা এবং উদ্যোগ নিয়ে ভালো কোথাও যোগাযোগ করা। আসবো, আজকে অনেক কিছু বলার রয়েছে। মানুষের মধ্যে একটা বিভ্রান্ত, সাড়ে সাথী, বিভিন্ন চেম্বারে বিভিন্ন মানুষ আসে, বিভিন্ন কিছু বলে, রাম শ্যাম যদু মধু বিভিন্ন জায়গায় ঘুরে তারপর আসে। কেউ বলেছে সাড়ে সাথী, কেউ মাঙ্গলি, কেউ কালসর্প। দেখুন, প্রকৃত অ্যাস্ট্রোলজিটাকে বুঝতে গেলে আগে বিচারটাকে সঠিক করতে হবে। ওই আপনি প্রলোভন গেলেই এই একটা জিনিস ফ্রি, গেলেই ওই একটা কিছু ফ্রি, গেলেই কিছু একটা ফ্রিতে দেওয়া হবে, এই সব প্রলোভনে পড়ে আপনারা বিভিন্ন জায়গায় ছুটে যান আর ওই ভয় খেয়ে ভয় মাথায় ঢুকিয়ে ছুটে আসেন তারপর আমাদের কাছে। তো ভালো করে মাথায় ঢুকিয়ে নিন প্রকৃত বিচার। যেখানেই আপনি যাচ্ছেন, যার কাছেই আপনি যাচ্ছেন, আপনার ভবিষ্যৎ বা আপনার সন্তানের ভবিষ্যৎ যে অ্যাস্ট্রোলজার, যে তান্ত্রিক বাবু, যে বাবাজি, যে মাতাজি, যে গুণিন, যার হাতেই আপনি তুলে দিচ্ছেন, দয়া করে এটা আমার রিকোয়েস্ট, আমার কাছে আসার আগেও এটা যাচাই করে আসবেন যে সেই অ্যাস্ট্রোলজার আগে কতটা শিক্ষিত, এবং যেখানেই আপনি যাচ্ছেন প্যাডে বিচার যেন আপনি লিখে নিয়ে আসবেন। আপনাকে মুখে বলে দিলাম মাঙ্গলিক, যদি কেউ আপনাকে বলে আমার কাছে আসলে আমি যদিও সেটা বিচার করি, আমাকেও জিজ্ঞাসা করবেন যে কিভাবে মাঙ্গলিকটা হয়েছে, কিভাবে কালসর্প হয়েছে, কিভাবে সাড়ে সাথী হচ্ছে। যদিও বর্তমান সময়ে অনেকেই বিভ্রান্ত, তাও আমি বলে দিচ্ছি। কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, 3টে রাশিতে সাড়ে সাথী চলছে। আগামী বছর অর্থাৎ 2027 সালের জুন মাসের পর কুম্ভ রাশির সাড়ে সাথী ছেড়ে যাচ্ছে, বৃষ রাশিতে সাড়ে সাথী শুরু হচ্ছে। ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, বৃষ রাশিতে সাড়ে সাথী শুরু হচ্ছে 2027 সালের মিডিলের পর, জুনের পর থেকে। তখন 3টে রাশিতে কুম্ভে ছেড়ে যাচ্ছে, মীনের লাস্ট ফেজ, মেষের মিডিল ফেজ এবং কুম্ভের বৃষর ফার্স্ট ফেজ শুরু হচ্ছে 2027 মিডিলের পর। কুম্ভ রাশির গুড নিউজ, বৃষ রাশির সতর্কবাণী, এখন থেকে সাবধান করছি। যদি আপনার সন্তান 8, 9, 7-এ পড়ছে, আপনি জানেন বৃষ রাশি সাড়ে সাথী যখন উচ্চশিক্ষা বা কেরিয়ারের পিক টাইমে লাগে, এরকম অবস্থা কিন্তু তৈরি হয়। যে ভদ্রলোক ফোন করেছিলেন
অবাধ্য, ভুল ডিসিশন। 7.5 যদি আপনার কেরিয়ারের পিক টাইমে লাগে, আপনি উচ্চশিক্ষিত হওয়ার পরেও আপনার কর্মসংস্থান জমতে চাইবে না। 7.5 যদি আপনার বিয়ের বয়সের সময়ে লাগে, আপনার বিয়ে বিবাহ ক্ষেত্রে ভালো যোগাযোগ হয়ে উঠতে চাইবে না, বা এমন বিয়ে হলো বিয়ে হওয়ার পর মনে হবে বিয়ে করার থেকে না করাই ভালো ছিল। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব কথা। আমাদের যেটা আমি বললাম, বৃষ রাশির 7.5 কিন্তু 27 সালের জুন। এখন থেকে যোগাযোগ করুন। আবারও সেম ডায়লগ, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এখন থেকে এই জায়গাকে ব্যালেন্স করার, হরোস্কোপ ব্যালেন্স করুন ইমিডিয়েট বেসিসে। এবং তার সাথে সাথে আমি আপনাদের বারবার করে বলে এসেছি, আমাদের জন্মছকে যেমনভাবে 9টি গ্রহের অবস্থান রয়েছে, বা 12টি ভাবের বিভিন্ন ভাবের যেরকম অধিপতি গ্রহরা রয়েছে, ঠিক আমাদের বাস্তুতে বা আমাদের ভবনে, আমাদের গৃহে কিন্তু এই 9টি গ্রহের অবস্থান রয়েছে। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের দেখানোর জন্য গ্রহের নির্দেশিত দিক। উত্তর দিক আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটির মধ্যে। উত্তর দিক বুধের দিক, উত্তর পূর্ব বৃহস্পতি, পূর্ব দিক রবির দিক, সূর্যের দিক দক্ষিণ পূর্ব শুক্র, দক্ষিণ দিক মঙ্গল, দক্ষিণ পশ্চিম রাহু, পশ্চিম দিক শনি, এবং উত্তর পশ্চিম হচ্ছে চন্দ্রের জায়গা। দেখা যাচ্ছে আপনার হরোস্কোপে মঙ্গলের পজিশন ভীষণ স্ট্রং। আপনি বহু জায়গায় দেখিয়েছেন, বহু জ্যোতিষী দেখিয়েছেন, সবাই বলেছে আপনার তো মঙ্গল ভালো, আপনার চাকরি হবে, আপনার রবি ভালো, আপনার সরকারি চাকরি হবে। বাট দুঃখের বিষয় এটুকুনি আপনি জানেন না, আপনার বাড়ির হয় পূর্ব নয় সাউথ সেকশন ড্যামেজ। দ্যাট মিনস হয় রবিকে ডাউন হয়ে রয়েছে, নয় মঙ্গল ডাউন হয়ে রয়েছে আপনার বাস্তুতে। এখানেই আসে অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই। সেদিন দমদমে এক ভদ্রলোক এসছেন, গ্রামের বাড়ি মেদিনীপুর, কর্ম করতেন, ভাড়া বাড়িতে থাকতেন কলকাতায় থেকে, ছোট্ট একটি ব্যবসা করেন। একটা মানুষ তার সারা জীবনের সঞ্চয়, ঋণ দেনা, আত্মীয় স্বজন, ব্যাংক ব্যালেন্স সব কিছু ঋণ দেনা করে একটি বাড়ি তৈরি করেন। তিনিও তার স্বপ্ন, সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে দমদমে তিনি একটি বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, 1 BHK ফ্ল্যাট, ছোট্ট একটি ফ্ল্যাট। আমি আপনাদের জন্য কেস স্টাডিটা নিয়ে এসেছি, আমি আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটের প্ল্যানটি। এখানে টোটালি আমি আপনাদের ডায়াগোনাল পজিশনটা করে রেখেছি প্ল্যানের। আমি একটু রিকোয়েস্ট করবো দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মতন যদি লক্ষ্য করেন, ওপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, ডান দিক পূর্ব, বাঁ দিক পশ্চিম। ওনার এই ফ্ল্যাটের টয়লেট এবং কিচেন 350 ডিগ্রি থেকে নিয়ে বাস্তুর 70 ডিগ্রি অবধি, অর্থাৎ উত্তর দিক নর্থ ইস্ট এবং নর্থ অফ নর্থ ইস্ট, এবং 3টে জোনকে টোটালি ড্যামেজ করে দিয়েছে। এবং উনি নিজের মুখে স্বীকার করছেন যে বাড়িতে ঢোকার পর থেকে স্ত্রীর শরীর স্বাস্থ্য, ওনার ব্যবসা, বাচ্চার পড়াশুনো কোনোটাই দাদা সঠিকভাবে হচ্ছে না। ভালো করে দেখুন, একটা বাস্তুকে এইভাবে ডায়াগ্রাম করতে হয়, একটা বাস্তুর ডিগ্রি মেজারমেন্ট এভাবে করতে হয়, তবে সেই বাস্তুর প্রতিকার করা সম্ভব, নচেত কোনোদিনই সম্ভব নয়। উত্তর দিক অপরচুনিটি, সুযোগের দিক, ড্যামেজ করে। উত্তর দিক হচ্ছে জলের দিক, সেখানে তিনি নিয়ে গেছেন কিচেন। দেখুন খুব ভালো মতন দেখুন, টয়লেট মিনস ডিসপোজ অফ। আমরা কি করি, আমাদের দেহের এক্সেস বর্জ্য পদার্থ বাথরুম বা টয়লেটে, সেখানে আমরা সেটাকে ডিসপোজ করি, ত্যাগ করি। তাহলে সেটাও তার ত্যাগ হচ্ছে। নর্থ সাইড অপরচুনিটি, টয়লেট মিনস অপরচুনিটির ত্যাগ, স্যাক্রিফাইস করছে ভদ্রলোক। বিভ্রান্ত মানসিকভাবে, বাচ্চার পড়াশোনা হচ্ছে না, স্ত্রীর শরীরে অলরেডি অপারেশন হয়ে গেছে, এখনও শরীর ভালো যাচ্ছে না, ডাক্তার, ওষুধ, টেস্ট রিপোর্ট, অপারেশন, হসপিটাল, ফেলিওর, এই ক্যাটাগরি সিচুয়েশন। যাদের ব্যবসা করছেন, যারা নর্থ সেকশন ড্যামেজ, যাদের ভালো করে দেখে নেবেন, যাদের নর্থ সেকশন ড্যামেজ, উত্তর দিক ড্যামেজ, ব্যবসা করছেন, আপনার থেকে কম জানা লোক, কম কোয়ালিটিপূর্ণ মাল দেওয়া লোক বড় অর্ডার পাচ্ছে, আপনি অর্ডার পাচ্ছেন না, কি করবেন? মোক্ষম উপায়, ছোট্ট উপায় আজকে দিয়ে যাচ্ছি। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাইজের 3টে আয়না, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাইজের 3টে আয়না আপনার বাড়ির 0 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি উত্তর দিকে আপনারা মেঝে থেকে 8 ইঞ্চি ওপরে দেওয়ালের মধ্যে, যেমন ছবিতে দেখানো রয়েছে ঠিক এরকম লম্বা করে লাগিয়ে দিন। মেঝে থেকে 8 ইঞ্চি ওপরে নিচেরটা থাকবে, তার উপরে একটা, তার উপরে একটা, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, না তার থেকে বড় করবেন, না তার থেকে ছোট করবেন। এবং খেয়াল রাখতে হবে এই আয়নার মধ্যে যেন কোনোভাবে আপনার বাড়ির বাথরুম যেন রিফ্লেক্ট না করে, বা রান্নাঘর যেন রিফ্লেক্ট না করে। বাথরুম বা রান্নাঘর যেন এর মধ্যে, আয়নার মধ্যে যেন প্রতিফলিত না হয়। করে দেখুন 45 দিনের মধ্যে ব্যবসায় ঘুরে যাবে। এটুকুনি, আজকে সময় একদম শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকবেন।